কৃষ্ণনগরের উপকণ্ঠে একটি জীর্ণ কুটির। ধূপের তীব্র গন্ধে ভারী হয়ে আছে বাতাস। ঘরের কোণে জ্বলছে একটি প্রদীপ, যার আলোয় চারদিকে রাখা অদ্ভুত মূর্তি আর হাড় গোড়গুলোর ছায়া নড়ছে। সঞ্জিত ভয়ে জড়সড় হয়ে বসে আছে। তার সামনে বসে তান্ত্রিক শম্ভুনাথ, যার চোখে এক রহস্যময় ঔজ্জ্বল্য। গুরুজি, আমার ব্যবসা শেষ হয়ে যাচ্ছে গুরুজি। মাখনের জন্য আমার সব খদ্দের চলে যাচ্ছে। আমি আর পারছি না। কিছু একটা করুন গুরুজি, কিছু একটা করুন। ভয় পাস না বৎস, তোর দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করার ভার আমি নিলাম। মাখনের ব্যবসার মূল তার গরু। সেই মূলকে আঘাত করলেই তার সব শক্তি শেষ হবে। এর জন্য চাই বিশেষ দুগ্ধ স্তম্ভন প্রক্রিয়া। এটার প্রভাব এতটাই শক্তিশালী যে শুধু দুধ শুকিয়ে যাওয়া নয়, তার গোয়ালেও অমঙ্গল নেমে আসবে। কি করতে হবে আমাকে? হ্যাঁ, আমি সব করতে রাজি, সব। শোন, এর জন্য কিছু কঠিন কাজ করতে হবে। আজ মধ্যরাতে তোকে শ্মশানে যেতে হবে। সেখানে সদ্য পোড়া চিতার এক মুঠো ছাই আনতে হবে। মনে রাখিস, কেউ যেন তোকে দেখতে না পায়। এরপর সেই ছাই একটা কালো সুতোর মাদুলিতে ভরে আমার কাছে নিয়ে আসবি। গুরুজি, শ্মশান রাতের বেলা? সাধনায় ভয় পেলে চলে না। মনে রাখিস, তোর দুর্দশার চেয়ে কোনো বিপদ বড় নয়। সেই ছাই নিয়ে আসার পর সেই মাদুলিটিকে 7টি কাঁচকলা ও 7টি ডাবের জল দিয়ে শুদ্ধ করতে হবে। এই শুদ্ধিকরণই হলো আসল প্রাণ শক্তি। তারপর? এরপর আমি গভীর মন্ত্র পাঠের মাধ্যমে সেই মাদুলিতে অশুভ শক্তি স্থাপন করব। এই মন্ত্রের মাধ্যমে মাখন সর্দারের গরুর দুধের ধারাকে উল্টো দিকে ফিরিয়ে দেওয়া হবে। তোর কাজ হবে ভোর হওয়ার আগেই সেই মাদুলি মাখনের গোয়াল ঘরের এক কোণে পুঁতে রেখে আসা। এরপর আমি দূর থেকে যজ্ঞের মাধ্যমে সেই শক্তির প্রখরতা বাড়াবো। সেই শক্তির প্রভাবে মাখন সর্দারে গরুর দুধ শুকিয়ে যাবে। গরুর শরীরে নানা রোগ দেখা দেবে এবং তার উপর ঘনিয়ে আসবে চরম বিপদ। কিন্তু এতে কি আমার কোনো ক্ষতি হবে না তো? মানে লোকে জানলে কিন্তু। তোর কোনো ক্ষতি হবে না। আর আমার এই কুটিরে কে এসেছে কে যায়নি তা কেউ জানতে পারে না। তবে মনে রাখিস, এই ক্রিয়া কিন্তু খুবই শক্তিশালী। একবার কাজ শুরু হলে তা থামানো যায় না। এর ফল কিন্তু ভয়ঙ্কর হতে পারে। তুই কি প্রস্তুত এই পথে হাঁটতে? হ্যাঁ হ্যাঁ, আমি প্রস্তুত। আমি আমার ব্যবসা ফেরত চাই। তাহলে যা, মধ্যরাতে যাবি, আর বাকিটা আমি দেখে নেব। তোর জয় হবে আর মাখনের হবে সর্বনাশ। মনে রাখিস, এই কাজ যদি কেউ জানতে পারে তাহলে তোর সমস্ত ক্ষতি আমিও আটকাতে পারবো না। সঞ্জিত কোনো মতে মাথা নেড়ে কুটিরের বাইরে বেরিয়ে এলো। তার মনে ভয় এবং প্রতিশোধের এক মিশ্র অনুভূতি। মধ্যরাতের নিস্তব্ধতা যেন কৃষ্ণনগরের কুটিরগুলোকে এক গভীর ঘুমে আচ্ছন্ন করে রেখেছে। সঞ্জিত ধীর পায়ে শম্ভুনাথের কুটির থেকে বেরিয়ে এলো। তার শরীরের প্রতিটি শিরায় বইছে এক অজানা ভয়, আর মনে প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা। এই দুয়ের এক অদ্ভুত মিশ্রণ তাকে যেন অস্থির করে তুলেছে। কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। তার সামান্য আলোয় পথ চেনা দুঃসাধ্য। চারপাশে জোনাকিদের মিটমিটে আলো আর ঝিঝিদের একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সঞ্জিত
কোনো মতে তার নিজের বাড়ির পথ ধরে এগিয়ে চলল। নিজের মনেই সে বিড়বিড় করে বলতে লাগলো, এ আমি কি করছি? শ্মশান, তাও আবার মাঝরাতে! এর আগে কখনো শ্মশানে পাশ দিয়েও যায়নি, আর আজ একেবারে চিতার ছাই আনতে হবে। শম্ভুনাথের কথাগুলো এখনো কানে বাজছে। সাধনায় ভয় পেলে চলে না। তোর দুর্দশার থেকে কোনো বিপদই বড় নয়। আমার দুর্দশা? হ্যাঁ, মাখনের জন্য আমার অবস্থা এখন এমনই হয়েছে। সবাই তার মাখনের প্রশংসা করে, আর আমার গরুর দুধ কেউ কিনেও নেয় না। প্রতিশোধ আমাকে নিতেই হবে, না হলে আমি যে পথে বসবো এবার। বাড়িতে ফিরে এসে সঞ্জিত এক মুহূর্ত দেরি করল না। কুড়ুল আর একটি পুরনো কাপড়ের থলি নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের শেষ প্রান্তে শ্মশান, তার থেকে কিছুটা দূরে একটি বট গাছ, আর তার পাশ দিয়ে সরু রাস্তা। গ্রামের সবাই জানে ওটা শ্মশানের রাস্তা। যতই সে এগোচ্ছে ততই তার বুক ধড়ফড় করছে। বাতাসের প্রতিটি শন শন শব্দ যেন তার কানে ভয়ের নতুন সুর তুলছে। শ্মশানের কাছে পৌঁছে সে দেখতে পেল একটা নিচু পাঁচিল ঘেরা। পাঁচিলের পাশেই একটা পুরনো গেট, যা অনেক বছর ধরেই বন্ধ। দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করতে হবে। শম্ভুনাথ বলেছিল সদ্য পোড়া চিতা, মানে আজই কাউকে পোড়ানো হয়েছে। কিন্তু কে হতে পারে? গ্রামেই কি কেউ মারা গেল? কই, আমি তো কোনো খবর পাইনি। সে দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করল। চারপাশের গা ছমছমে পরিবেশ তার সমস্ত সাহস যেন কেড়ে নিচ্ছে। ঘন অন্ধকার, মাঝে মাঝে শুধু জ্বলন্ত দু একটি চিতার আগুন। সেই আগুনের ধোঁয়া আর পোড়া কাঠের গন্ধ বাতাসে মিশে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। সে সাবধানে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। দূরে একটি চিতা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। তার চারপাশের অঙ্গারগুলো লাল হয়ে জ্বলছে। সঞ্জিত বুঝল এটাই সেই সদ্য পোড়া চিতা। হঠাৎ সে দেখতে পেল একটি মূর্তি, যা চিতার পাশে রাখা। মূর্তিটি দেখে সঞ্জিত চমকে উঠল। এটি একটি অদ্ভুত মূর্তি, যার হাত, পা এবং মাথা নেই, শুধু একটা বিশাল শরীর। এর ভিতরে একটি ছোট সাদা পুতুল রাখা আছে, যার দুটো চোখ নেই। সঞ্জিত ভাবল এটি নিশ্চয়ই কোনো তান্ত্রিকের কাজ। তার নিজের মনে আবার ভয় গ্রাস করল। এই মূর্তিটা এখানে কেন? শম্ভুনাথ কি এটার কথাই বলছিল? আমি তো কিছুই শুনতে পাইনি। শ্মশানে শুধু চিতার ছাই আনতে এসে এমন কিছু দেখছি যা আমার কল্পনারও বাইরে। হঠাৎ একটি শেয়াল দূর থেকে ডেকে উঠল, আর সেই ডাক শুনে সঞ্জিতের হাত থেকে কুড়ুলটা পড়ে গেল। সে দ্রুত কুড়ুলটি তুলে নিল। চিতার কাছাকাছি যেতেই তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পিছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর তার নিজের হৃদস্পন্দনের শব্দ। সে দ্রুত এক মুঠো ছাই থলেতে ভরে নিল, কিন্তু যখন সে থলে থেকে হাত বের করল তখন দেখল তার হাতে ছাইয়ের বদলে কিছু শুকনো হলুদ ফুল। কি হচ্ছে? আমি তো ছাই তুললাম, কিন্তু এটা কি?
সে ভয়ে থমকে গেল। আবারও সে হাত ঢোকালো। এবার হাতে স্পর্শ করল কিছু ঠান্ডা ভেজা মাটি। সে এবার আর দেরি না করে মাটি নিয়েই বেরিয়ে আসতে চাইল, কিন্তু থলে থেকে কিছু বের করতে গিয়ে সে দেখল মাটি নেই, শুকনো ফুলও নেই, শুধু কিছু কড়ি আর একটি পুরনো কাপড়ের টুকরো। এটা কি করে সম্ভব? আমার হাত কি অবশ হয়ে যাচ্ছে, নাকি অন্য কিছু হচ্ছে? এটা কি কোনো অশুভ শক্তির প্রভাব? এবারে আমি সত্যি সত্যি ভয় পাচ্ছি, না বড্ড ভয় করছে এবারে। সে যখন বেরিয়ে আসবে তখন দেখতে পেল এক পাশে একটি কালো বিড়াল বসে আছে। বিড়ালটির চোখ দুটো উজ্জ্বল লাল, যেন আগুন জ্বলছে। সে সঞ্জিতের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। সঞ্জিত শম্ভুনাথের কথা মনে করার চেষ্টা করল, কিন্তু কিছুই মনে পড়ছে না। তার মাথায় শুধু একটা কথা ঘুরছে। শম্ভুনাথ, আপনি কিসের মধ্যে আমাকে টেনে এনেছেন? আমি কি শম্ভুনাথকে সব বলবো, নাকি মিথ্যে বলবো? না, মিথ্যে বললে সে হয়তো আরও রেগে যাবে। আমার তো এখন ছাই চাই। এবারে আমি সত্যি সত্যি ভয় পাচ্ছি, সত্যি ভয় পাচ্ছি। হঠাৎ সেই বিড়ালটি তার দিকে আসতে শুরু করলো, আর সেই সঙ্গে বাতাসের গতিও বেড়ে গেল। সঞ্জিত আর দেরি করল না, দ্রুত পাঁচিল টপকে সে বেরিয়ে এলো। সে আর একবারও পিছনে ফিরে তাকালো না। তার মনে হলো শম্ভুনাথের দেখানো পথ হয়তো তার জন্য সর্বনাশ ডেকে আনবে, কিন্তু প্রতিশোধের আগুন তার সব ভয়কে ছাপিয়ে গেল। এখন তার শুধু একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে মাখনের সর্বনাশ করা। সেদিন বৃষ্টি ভেজা সন্ধেবেলা আমি আর কিশোরী চায়ের পাট সমাপ্ত করে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে আছি গল্প শোনার আশায়। বহুদিন পর আজকে ঠাকুরমশাই তার সদা ব্যবহৃত হুঁকোটা টানছেন। ওনার চোখ মুখে আনন্দের একটা ভাব বিরাজ করছে। একটা সুখ টান দিয়ে তিনি বলতে শুরু করলেন, প্রতিহিংসা বুঝলে, একে অন্যের প্রতি প্রতিহিংসাই মানুষকে শেষ করে দেয়। বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়। ঠিক বুঝলাম না ঠাকুর মশাই। প্রতিহিংসা নিয়ে যদি কোনো গল্প আপনার জীবনে ঘটে থাকে তাহলে সেটা বলুন না। শোনো তাহলে আমার জীবনের একটা ঘটনা বলি। তখন আমার বয়স স্বল্প। কৃষ্ণনগরে একবার গিয়েছিলাম। সেখানে এক গোয়ালার বাড়িতে আশ্রয় নেই। গোয়ালাটির নাম ছিল কানাই। লোকটি বড় ভালো, কিন্তু তার পরিবারে শান্তি ছিল না, কারণ তাদের ছেলে মাখন ভীষণ অসুস্থ। কি হয়েছিল তার? সেটাই তো আসল কথা। আমাকে দেখে সাধু ভেবে ওরা খুব খাতির করলো। তারপর আমাকে আলাদা করে রান্নার সরঞ্জাম দিয়ে খাওয়ার ব্যবস্থা করে দিল। বলতে গেলে তাদের আতিথেয়তায় আমার মন ভরে উঠল। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তাদের মন প্রসন্ন ছিল না। তাদের ছেলের শরীরটা বড় খারাপ। আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তাদের বাড়িতে গোয়াল ঘর আছে, কিন্তু সেইটা শূন্য।
আমি তাদের ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারলাম যে তার শরীরে যে কি রোগ বাসা বেঁধেছে সেইটা স্বয়ং বৈদ্য পর্যন্ত বুঝতে না পেরে হাল ছেড়ে দিয়েছেন। তাদের কথা শুনে মাখনের ঘরে গেলাম। মাখন তখন বিছানায় শুয়েছিল। তাকে দেখেই বুঝলাম এ শুধু অসুস্থতা নয়, এর পিছনে অন্য কিছু আছে। তার গলায় সত্যিই একটা গভীর ক্ষত চিহ্ন ছিল, যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে, কিন্তু কোনো রক্তপাত হয়নি বা মাখনের কোনো ব্যথাও নেই। সেটা কিভাবে সম্ভব? এটাই তো রহস্য। আমি কানাইকে জিজ্ঞাসা করলাম, এই দাগটা কিভাবে হলো? সেটাই তো জানি না ঠাকুর মশাই। একদিন হঠাৎ করে দেখলাম তার গলায় এই দাগটা। এখন তো কিছুতেই কিছু বলতেই পারছিল না। তারপরে কি হলো? আমি মাখনের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো কেমন যেন ফ্যাকাশে আর নিষ্প্রাণ। আমি তার গলার ক্ষতটা ছুঁয়ে দেখলাম। স্পর্শ করার সাথে সাথে আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ আঘাত নয়, এর পিছনে আছে এক গভীর প্রতিহিংসা। আমি কানাইকে বললাম, এটা কোনো মানুষের কাজ নয়, এটা একটা অশুভ শক্তির কাজ। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি আমাদের বাঁচান ঠাকুর মশাই। দেখুন, আপনি আমাকে সম্পূর্ণটা খুলে বলুন। আমি শুনে তারপর বুঝতে পারবো যে আসলে কি হয়েছিল। ঠাকুর মশাই, এ এক বড় কাহিনী। আপনি বসুন, সব খুলে বলছি আপনাকে। আমার ছেলে মাখন, সে সবে বুড়ো শিব মন্দিরের কাছে দুধের কারবারটা শুরু করেছিল। সেইখানে আগে থেকেই সঞ্জিত নামে একটা গোয়ালা দুধ বেচত। তার ব্যবসা বহুদিনের। কিন্তু আমার ছেলের ভাগ্যটা ভালোই বলতে হবে ঠাকুর মশাই। অল্প কিছুদিনের মধ্যে এই মাখন তার পসার জমিয়ে ফেলল। মন্দিরে যত ভক্ত আসতো সবাই তার কাছেই দুধ নিত। মাখনের হাতের যশ ছিল বটে, তাই তার দুধ বিক্রি দিন দিন বেড়ে চলেছিল। আর সঞ্জিতের কি অবস্থা হলো? সঞ্জিতের ব্যবসা একেবারে তলানিতে এসে ঠেকল। সে মাখনের ওপর খুব হিংসা করতে শুরু করলো। আড়ালে আবটালে মাখনকে বদনাম করত আর শাসানিও দিত। আমরা তাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে কারোর কথা শুনল না। তারপর গত মাসের অমাবস্যার পর থেকেই যত অঘটন শুরু হলো। এক অমাবস্যার রাতে আমরা গোয়াল ঘরের দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আমার ঘুম পাতলা ঠাকুর মশাই, তাই আমি লণ্ঠন হাতে উঠে গেলাম দেখতে। কি দেখলেন? তবে আমি কিছু দেখতে পেলাম না, কেউই সেখানে ছিল না। কিন্তু আমার দুটো গরু যেন কেমন অস্বাভাবিক শব্দ করে উঠল। তাদের আচরণ স্বাভাবিক ছিল না। আমি ভাবলাম হয়তো কোনো শিয়াল বা বেজি ঢুকেছিল। কিন্তু পরদিন সকালে ঘটল আসল ঘটনা। কি হলো পরদিন? সকালবেলায় আমাদের পাশের বাড়ির বৈষ্ণবী আমার ছেলের থেকে দুধ কিনতে এসেছিল। বৈষ্ণবী মাকে সাথে নিয়ে ছেলে গরুর কাছে গিয়ে যেই না দুধ বের করতে যাবে, অমনি সে একটা চিৎকার করে উঠল ঠাকুর মশাই। আমরা সবাই ছুটে গেলাম সেখানে। গিয়ে দেখি বৈষ্ণবী মা ভয়ে কাঁপছে, তার চোখে জল। সে আঙুল তুলে দেখিয়ে বলল, কানাই দাদা, এ কি সর্বনাশ! গরুর থেকে দুধের বদলে রক্ত বেরোচ্ছে। আমাদের কারোর বিশ্বাস হচ্ছিল না, কিন্তু সত্যি সত্যি তাই হলো ঠাকুর মশাই। মাখন নিজে আরেকবার যখন গরুর মাঠটা টিপল, তখন দুধের বদলে থকথকে রক্ত আর পুঁজের মতো কি যেন একটা বেরিয়ে এলো।
আর সেদিন থেকেই আমার ছেলে মাখনের শরীরের এই হাল। মাখনকে যখন জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল, বাবা জানি না বাবা কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ঘটনার পর থেকেই আমার ছেলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আমি আমার ছেলেকে ভালো চিকিৎসার জন্য কত বৈদ্যর কাছে নিয়ে গেলাম ঠাকুর মশাই, কিন্তু কিন্তু কেউই তার এই রোগের কারণ বের করতে পারল না। তারপরে তার গলায় এক অদ্ভুত দাগ দেখতে পেলাম, আর তার থেকেও বড় কথা, আমার দুটো গরুই মারা গেল তার 3-7 মধ্যেই। আমি সবটা শুনে কেমন যেন একটা অস্বস্তিতে ভুগতে লাগলাম। কানাইয়ের কথা শুনে মনে হচ্ছিল আরো কিছু একটা বাকি আছে। তাই আমি ওকে থামিয়ে সরাসরি মাখনের ঘরে গেলাম। মাখনের বিছানার নিচে উঁকি মেরে দেখি একটা লোহার পেরেক পড়ে আছে, তাতে লেগে আছে তাজা রক্তের দাগ। আমি পেরেকটা তুলে আমার কাপড়ের থলিতে লুকিয়ে নিলাম। ওদের কিছু বললাম না, শুধু শুধু দুশ্চিন্তা বাড়বে। আমি ফিরে এসে দেখি কানাই একটা হুকো ধরাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো কানাই? আর একটা ঘটনাও আমার মনে আছে ঠাকুর মশাই, সেটাও আপনাকে বলে রাখি, যদি আপনার কোনো কাজে লাগে। একদিন আমার স্ত্রী আমাকে সাথে নিয়ে পাশের গ্রামে গিয়েছিল। তখন মাখন বাড়িতেই ছিল। যখন আমরা ফিরে এলাম, তখন দেখি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। আমরা অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আমাদের মনে ভয় ঢুকলো ঠাকুর মশাই, আর বাধ্য হয়ে আমরা দরজাটা ভাঙতে শুরু করলাম। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি মাখন জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে মেঝের উপরে, আর ঘরের দেওয়ালে অদ্ভুত সব আঁচড়ের দাগ, যেন কেউ নিজের হাত দিয়ে রক্ত মেখে লিখেছে, আর বালিশটা রক্তে ভিজে গেছে। আমার স্ত্রী ছেলের এই অবস্থা দেখে সেখানেই জ্ঞান হারিয়ে ফেললেন। সেই দিন থেকেই মাখনের অবস্থার আরও যেন অবনতি হতে শুরু করলো। এরপরেই আমার স্ত্রী গ্রামের এক কানা কাপালিকে শরণাপন্ন হলেন। তিনি এক চোখে কানা, কিন্তু অতীত ভবিষ্যৎ সব দেখতে পান বলে গ্রামের সবাই তাকে বিশ্বাস করে। তিনি আমার স্ত্রীকে দেখে সব বলে দিলেন। আমার স্ত্রী জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমার ছেলের কি হবে? ওকে কিভাবে বাঁচাবো? তোমার ছেলের সাথে কেউ শত্রুতা করেছে? এত কিছু নেপথ্যে এমন কেউ আছে যে তার ভালো চায় না। সে কয়েকদিন পর তোমার ছেলের নামে সংকল্প করে আগুনে এক পাখির পালক দেবে। ওই পালকটা যদি সে সম্পূর্ণ পুড়িয়ে দেয়, তাহলে তোমার ছোট ছেলে আর রক্ষা পাবে না। আর সেই কারণেই তোমার ছেলে মাখনের এমন অবস্থা। সে নিজে থেকেই কাজ করেনি, ওই শয়তানের কাজ। সে তোমার বড় ছেলেকে দিয়ে এই কাজ করাচ্ছে। আমি সবটা শোনার পর বেশ কিছুক্ষণ চুপ করেছিলাম। কানাই ও তার স্ত্রী আমার দিকে এক রাশ আশা নিয়ে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে বললাম, এখানে দেখা যাচ্ছে রক্ততন্ত্রের ছায়া। শুধু রক্ত নয়, মাখনের আত্মার সঙ্গে এক অশুভ শক্তির বন্ধন হয়েছে। এখন একটি মাত্র উপায়, সেই যন্ত্রটি খুঁজে বের করে মহাযজ্ঞ করতে হবে। যন্ত্রটি খুঁজে না পেলে মাখনকে বাঁচানো যাবে না। যন্ত্র? কিসের যন্ত্র ঠাকুর মশাই? ভয় পাবেন না আপনি। এই যন্ত্রটি হলো এক ধরনের তান্ত্রিক বশীকরণ যন্ত্র।
কোনো অশুভ শক্তি এর সাহায্যে মাখনের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করেছে। এই যন্ত্রটিকে খুঁজে বার করে ধ্বংস করতে হবে, তবেই মাখন আবার আগের মতন স্বাভাবিক হতে পারবে। কিন্তু ঠাকুর মশাই, কিভাবে খুঁজবো আর কোথায় পাবো এই যন্ত্র? এই অজানা রহস্যের কিনারা কিভাবে হবে ঠাকুর মশাই? এর জন্য আমাকেই বের হতে হবে। ওই কানা কাপালিক যা যা বলেছিলেন তা থেকে একটা জিনিস স্পষ্ট, এই তন্ত্র সাধনা যে করছে সে তোমাদের খুব কাছের মানুষ, এমন কেউ যে তোমাদের সংসারের খুঁটি নাটি সব জানে। আমার কথা শুনে কানাইয়ের স্ত্রী ফোঁস করে কেঁদে উঠল। আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, তবে কেন এমন হবে? আমি তাদের দুজনকে আশ্বস্ত করে বললাম, তোমরা ধৈর্য ধরো, আমি বের হচ্ছি। যত দ্রুত সম্ভব এই যন্ত্র খুঁজে বার করতে হবে। পরদিন ভোরবেলাতেই আমি রওনা দিলাম, মনের মধ্যে এক গভীর চিন্তার ঢেউ। এই যন্ত্র সাধারণ কোনো জিনিস নয়, এর পিছনে নিশ্চয়ই কোনো বড় শক্তি লুকিয়ে আছে। আমি প্রথমেই গ্রামের নদীর ধারে একটি পুরনো শ্মশানে গেলাম, যেখানে প্রায়ই তান্ত্রিকদের আনাগোনা থাকে। শ্মশানের এক কোণে দেখলাম একটি ভাঙা মন্দিরের ভিতর কয়েকটা পোড়া পাখির পালক পড়ে আছে। এর মধ্যে একটি পালকের অর্ধেকটা পোড়া আর বাকি অর্ধেকটা অক্ষত। আমি নিশ্চিত হলাম যে কানা কাপালিকের কথা সত্যি। আমি এরপর গ্রামের বাইরে এক নির্জন জঙ্গলে প্রবেশ করলাম, যেখানে শুনেছি এক সময় এক ভয়ঙ্কর তান্ত্রিক বাস করতেন। জঙ্গলটা ছিল ঘন গাছ আর আগাছায় ভরা। একটু এগোতেই এক ভয়ঙ্কর অন্ধকার যেন আমাকে গ্রাস করে নিল। হঠাৎই আমি অনুভব করলাম কেউ আমাকে অনুসরণ করছে। আমি সতর্ক হয়ে এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঠিক তখনই একটা তীক্ষ্ণ শুল আমার পাশ দিয়ে বেরিয়ে গেল, একটি গাছে গিয়ে বিঁধল। আমি বুঝলাম কোনো অদৃশ্য শক্তি আমাকে বাধা দিচ্ছে। আমি দ্রুত মন্ত্র পাঠ করতে শুরু করলাম এবং চারপাশে একটি রক্ষা কবচ তৈরি করে নিলাম। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। রক্ষা কবচ ভেদ করতে না পেরে সেই অদৃশ্য শক্তি এবার আমার পথ আটকে দাঁড়ালো। দেখতে পেলাম এক ছায়া মূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। তার বিকৃত মুখ আর লাল চোখ দেখে আমি বুঝলাম এটি কোনো সাধারণ প্রেত নয়, বরং এক শক্তিশালী অশরীরী আত্মা। সে ফিসফিস করে বলল, ফিরে যাও তারানাথ, এই পথ তোমার জন্য নয়, তুমি এই রহস্য ভেদ করতে পারবে না। আমি ভয় পাই না, আমি জানি এই যন্ত্র কোথায় আছে। এই যন্ত্রের পিছনে তুই আছিস। কিভাবে জানলি? ও হ্যাঁ, তুই তো সেই মহাজ্ঞানী যার কাছে কোনো কিছুই গোপন থাকে না। তবে তুই একা কিছুই করতে পারবি না। আমি তার কথায় কান না দিয়ে এগিয়ে চললাম। ছায়া মূর্তিটি আমার ওপর আরো আক্রমণ করতে শুরু করলো, কিন্তু আমার মন্ত্রের শক্তি এতটাই প্রবল ছিল যে আমাকে কোনো ক্ষতি করতে পারল না। এক সময় সেই ছায়া মূর্তিটি
দুর্বল হয়ে মিলিয়ে গেল। আমি এগিয়ে যেতে থাকলাম এবং একটি পুরনো কুয়োর ধারে এসে পৌঁছলাম। কুয়োর ভিতরে তাকাতেই দেখলাম এক প্রাচীন তামার যন্ত্র জল থেকে ভেসে উঠল। যন্ত্রটি ছিল অদ্ভুত নকশার, মাঝখানে একটি নরমুণ্ড আর চারপাশে কিছু অশুভ চিহ্ন খোদাই করা। আমি বুঝলাম এটাই সেই যন্ত্র। আমি যন্ত্রটি নিয়ে দ্রুত ফিরে এলাম। গ্রামের মহাশ্মশানে গিয়ে মহাকালের প্রসিদ্ধ তাম্রভস্য সংগ্রহ করলাম। এরপর মাখনকে সেই শ্মশানে নিয়ে এলাম। তাকে কেন্দ্রে রেখে একটি বিশাল উল্কাখণ্ডের উপর আমি যজ্ঞ শুরু করলাম। চারপাশে তান্ত্রিক চক্র এঁকে অগ্নি প্রজ্বলিত করে যন্ত্র ধ্বংসের মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম হ্রিং বগ্রকালী মহাচক্রে বিভয়ং নাশায় নাশায় স্বাহা। যজ্ঞের সময় মাখন যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার দেহ কাঁপছিল, তার চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল, কিন্তু আমি মন্ত্র পাঠ করে চললাম। আমার ধ্যান ভাঙল না। ওম হ্রিং বগ্রকালী মহাচক্রে। শেষ রাতে যখন যজ্ঞের আগুন জ্বলে উঠল, যন্ত্রটি ধীরে ধীরে ছাই হয়ে গেল। সেই মুহূর্তে মাখন শান্ত হল এবং এক গভীর ঘুমে আচ্ছন্ন হল। আমি পূর্ণাহুতি দিলাম, আর দূরে একটা বাজ পড়ল। কয়েকদিন পর মাখন ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। তার সেই ভয় আর আতঙ্ক কেটে গেছে। সে আবার স্বাভাবিক জীবনে ফিরে এলো। আর মাখনের শত্রু সঞ্জিতের কি হয়েছিল? ঠিক সেই সময় খবর এলো সঞ্জিতকে নাকি তার বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তার দেহটা নাকি এতটাই বিভৎস ছিল যে কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারছিল না। যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। আমি বুঝতে পারলাম আমার যজ্ঞের ফলে শুধু যন্ত্রটি ধ্বংস হয়নি, বরং তার নেপথ্যের মূল শয়তানেরও বিনাশ হয়েছে। কানাই আর তার স্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে সঞ্জিতের করুণ পরিণতিতে ওদের মনেও কিছুটা শোকের ছায়া দেখা গেল। গল্প বলা শেষ করলেন ঠাকুরমশাই। এতক্ষণ ধরে এক টানা শুনতে শুনতে সময়ের হুঁশ ছিল না আমাদের। আমরা উঠে পড়লাম। আমাদের মনে একটা অদ্ভুত ভাব বিরাজ করছিল। কিশোরী বলে উঠল, না, সত্যি বলছি, এমন গল্প আগে শুনিনি কোনোদিন। প্রতিহিংসা করে কেউ কোনোদিন যে বাঁচতে পারেনি, এইটা তার জলজ্যান্ত প্রমাণ। একদম সঠিক বলেছ কিশোরী। আমি ওই দিন মাখনকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে অনেক শান্তি অনুভব করেছিলাম। অন্তত একটা প্রাণকে বাঁচাতে তো পারলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।